সকালে নামাজ পড়লে শালি খুঁজি পোলা কোথায় আসবে, কিন্তু কোথায় দেয়নি আমি। গণ অভ্যুত্থানে নিহত অনেকের খবর গণমাধ্যমে আসেনি। আক্ষেপ পরিবারগুলোর, শরীরে নির্যাতন আর ছররা গুলির ক্ষত নিয়ে ফিরছেন অনেকেই। পরিবর্তনের মনোভাব নিয়ে সচিবালয়ে কাজে যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বললেন, সংশ্লিষ্ট খাতের চ্যালেঞ্জ মোকাবেলাই লক্ষ্য। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। দোয়া রাখবেন সবাই। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ, এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। সারা দেশে ৫ শতাধিক থানা সচল হলেও কার্যক্রম সীমিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন ময়মনসিংহ সহ অন্যান্য জেলার বাসিন্দারা। ধীরে ধীরে খুলছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম কার্যদিবসে বন্ধ অনেক সরকারি স্কুলের দরজা। সন্তানদের পাঠানো নিয়ে অভিভাবকরাও দোটানায়। প্রথম স্কুল এবং কলেজ শুরু হলো, এটা আমাদের গার্জিয়ান হিসেবে খুবই ভালো লাগছে। আমাদের কলেজ খুলতেছে, আমরা যে কলেজে যাব রাস্তাঘাটে কেউ নাই। ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় সে বিষয়েও ছাত্ররা নজর রাখবে। আমন্ত্রণ যমুনা নিউজে দর্শক, সংবাদের শুরুতেই দেখছিলেন শিরোনামগুলো। বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জান্নাতুল কলি। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সন্তান, কিন্তু ভয়েই অনেক পরিবার প্রকাশ করতে পারেনি সেই মৃত্যুর খবর। কেউ কেউ এখনও ছররা গুলি দেহে নিয়ে ঘুরছেন। পরিবারগুলোর বক্তব্য, কি হতে কি হয়ে গেল। অসহায় সে মানুষগুলোর খোঁজ নিয়েছেন সহকর্মী আখলাকুস সাফা। কবরে ঘুমিয়ে থাকা ছেলেকে আরও একবার ছুঁয়ে দেখার চেষ্টা। একমাত্র সন্তানকে হারিয়ে ব্যাকুল মায়ের আহাজারি। জীবিকা নির্বাহে বিদেশে যাবে বলে ওয়ার্কশপে প্রশিক্ষণ নিচ্ছিল ২১ বছরের সাইম। মিছিলে গিয়ে আর ফেরেনি টকবগে তরুণ। সাইম হোসেন আলিফ ১৯ জুলাই শুক্রবার বন্ধুদের সাথে যাত্রাবাড়ির কাজলা এলাকায় আন্দোলনে ছিল। সেখানেই গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মারা যায় ছেলেটি। এত রক্ত আমি দেখা ওই জায়গায় আমি অজ্ঞান হয়ে গেছি গা। আর আমার বাপে কথা বলে না, কোনো কিছু বলতেছে না। আমি এত ডাকি, যাইম যাইম, উঠো তুমি। সকালে নামাজ পড়লে শালি খুঁজি পোলা কোথায় আসবে, কিন্তু কোথায় দেয়নি আমি। 500 টাকা চাইছি, আমি 500 টাকা রাখছি, পকেটে রাখছি যে আসবে দিয়ে দেবো। মানে ছেলের সাথে যে যাবে তা ভাবতেও পারিনি। ছেলে গুলিবিদ্ধ হয়েছে এ খবরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাবা মা। স্পটেই মারা যাওয়ায় খুব একটা গুরুত্ব পাচ্ছিল না তার লাশটা, তাই নেওয়া হয়নি মৃত্যু সনদও। আন্দোলনে আমার ছেলেটা শেষ হয়ে গেল, জীবন দিল, রক্ত দিল। আমি একটু কেউ জানাইতেও পারলাম না, আমি কোনো জায়গায় নিতেও পারি নাই, কারফু দিয়া দিছে। আমি আমার ছেলের নিয়ে বারিন্দায় দাপড়াইছি। কিভাবে সহ্য করব, কিভাবে আমি এই ছেলের। এই আন্দোলনে সাইমের মতো এমন অনেকেই আছেন, বিশেষ করে 18 এবং 19 জুলাই যারা গুলি খেয়ে সেখানে নিহত হন, কিন্তু শেষমেশ আর হাসপাতালের কোনো রেকর্ডে যাদের আর নাম পাওয়া যায়নি। এমন অনেকেই এখন আর পৃথিবীতে নেই। তাদের পরিবারগুলোর কি অবস্থা সাইমের মার দিকে তাকালেই বোঝা যায়। এইখানে জি, এখানে আরেকটা হচ্ছে কপালে, এই যে এখনো দেখা যাচ্ছে, এই যে ধরাও যায়, এই যে এইখানেরটা রয়ে গেছে না? হ্যাঁ, এই যে ধরা যায়, এই যে এই যে হ্যাঁ ধরা যায়। একই দিন কাজলা এলাকায় একাধিক ছররা গুলি লাগে দুই ভাই জিসান আর জিদানের, যার একটি এখনো রয়ে গেছে জিদানের চোখের উপর। কন্টিনিউয়াসলি গুলি করতেছে, টিয়ার শেল মারতেছে, তারপর রাবার বুলেট মারতেছে, তো দেন আমাদের কাছে ছিটা গুলি লাগে। কোথা দিয়ে গুলি করতেছে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন আশেপাশে মানে ছাদে থেকে প্রত্যেকটা ছাদে থেকে গুলি করছে, এরকম মনে হয়েছে। কি গুলিটা লাগছে সেটা তো আমি জানি না, জানছি যে গুলি লাগছে। কত মানুষ মারা গেছে, আমার বান্ধবীর ছেলেও মারা গেছে। আমি তো পাগলের মতো জানি কোথায় যাবো, কিভাবে আনবো।
19 জুলাই যাত্রাবাড়ি এলাকায় দফায় দফায় চলা সংঘর্ষ, টিয়ার শেল আর গুলিতে শুধু ঢাকাতেই প্রাণ যায় 85 জনের। আহতরা এখনও বিভিন্ন হাসপাতালে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেশ সংস্কারে বেশ সচেতন তরুণ প্রজন্ম, তাই দ্রোহের ভাষা দেয়ালে দেয়ালে ছড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীরা। একটাই প্রত্যাশা, আর কোনো অরাজকতা হবে না প্রিয় স্বদেশে। অন্যায় রুখে দিতে সবাই তাই দৃঢ় প্রতিজ্ঞ। তরুণদের স্বপ্নের কথা জানাচ্ছেন লামিয়া তিথি, ক্যামেরায় ছিলেন তানভীর মোর্শেদ। সড়কে চোখ মেললেই নতুন বাংলাদেশের প্রতিবাদ কাব্য। রঙিন দেয়ালগুলো যেন গণ অভ্যুত্থানের জলজলে উদাহরণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা এভাবেই তাদের দ্রোহের ভাষা ছড়িয়ে দিচ্ছে দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশের গল্পে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, সাথে মুগ্ধদের মানবিকতার ইতিহাসকে নিয়ে রাষ্ট্র সংস্কারের গ্রাফিতি আন্দোলিত করবে যে কাউকে। জায়গা করে নিয়েছে আমার মুখের ভাষা কায়রে নিতে চায়, বাসায় আমার বোন আছে, আর আবু সাইদের বীরত্বের গল্প, এমন কত কত কথা। শিক্ষার্থীরা বলছেন বাংলাদেশ একটি স্বাধীন ও রঙিন দেশ, সেই রং ফিরিয়ে দিতেই করা হচ্ছে গ্রাফিতি। আমাদের এমন একটা কান্ট্রি যেখানে আমরা ভাইব্রেন্ট কালার্স ইউজ করি, তো এগুলোই আমরা ফুটিয়ে তুলছি যে সৌন্দর্যের মাধ্যমে আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে এটাও একটা। স্টুডেন্টরা যখন দাঁড়াবে সত্যের জন্য, বা যেই দলই হোক না কেন, সত্য সবসময় জিতবে। শিক্ষার্থীরা আরও বলছেন সহপাঠীদের ত্যাগ যেন ভুলণ্ঠিত না হয়, সেজন্যই স্মৃতি ধরে রাখার চেষ্টা। সেই সাথে দেখতে চান অরাজকতা মুক্ত নতুন এক দেশ। পরবর্তী যেই সরকার আমাদের দেশ পরিচালনা করতে আসবে, ওনারা এগুলো পড়ুক, দেখুক, এই জ্ঞানটা নিয়ে আসুক যে কোনো রকম স্বৈরাচার আমাদের দেশে চলবে না। আমাদের এদেশের প্রত্যেকটা দেয়ালে আমাদের কথা থাকবে, দেশের কথা থাকবে। দুর্নীতিমুক্ত একটি সৎ দেশ হিসেবে তুলে ধরার জন্য আমরা এগুলো লিখছি। অভিভাবকরাও তাদের সন্তানদের নিয়ে আসছেন গ্রাফিতি করার জন্য। বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে বর্তমান প্রজন্ম। আমরা নতুন একটা আলোর দিকে যাচ্ছি, যে এবং সেই আলোয় হয়তো আমাদের সামনে ভালো কিছু দেখাবে। এই প্রজন্ম আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে কি করা যায়, দেশকে কিভাবে সামনে আগানো যায়। রং তুলির আঁচড়ে অগোছালো চিন্তাগুলোকে এক সুতোয় বাঁধছে তরুণরা। দেশে আর কোনো অন্যায় দেখতে চান না তারা। প্রয়োজন হলে আবারও রুখে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সচিবালয়ের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেছেন, কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু, দেশ গঠনে সঠিকভাবে কাজ করবেন বলে জানান তিনি। পাশাপাশি দোয়া কামনা করেন। দোয়া চাইছি, অনেক বড় কাজ সবাই থাকবে। ভাবলে সবকিছু কঠিন, ভাবলে সবকিছু সহজ। এর চেয়ে বেশি কিছু বলা বোঝা যাবে না। পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে তিনি একথা জানান। বলেন, সারা জীবন তিনি পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছেন। লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমি আগে পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করেছি, এখনো পরিবেশ ন্যায় বিচার নিয়ে কাজ করব। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়। সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। ধীরে ধীরে খুলতে শুরু করেছে রাজধানীর স্কুলগুলো, তবে এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। সন্তানকে স্কুলে পাঠানো নিয়ে আছেন দোটানায়। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীর অধিকাংশ স্কুলই ছিল বন্ধ। বেসরকারি স্কুলগুলো এই তালিকায় আছে, সরকারি স্কুলও। হাতে গোনা কয়েকটি স্কুল খুললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। যারা এসেছেন তাদের মধ্যেও আছে এক ধরনের অস্বস্তি। রাজধানীর নামি দামি অনেক স্কুল না খুললেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন অনলাইনে। অভিভাবকরা চান দ্রুতই এই অবস্থার অবসান হোক। বলছেন, রাস্তাঘাটের নিরাপত্তা, গুমোট পরিবেশ কাটিয়ে আবারও খুলে যাক সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথম স্কুল এবং কলেজ শুরু হলো, এটা আমাদের গার্জিয়ান হিসেবে খুবই ভালো লাগছে এবং আমরা আনন্দিত যে স্বাভাবিক জীবনে ফিরতে পারছি। আমাদের কলেজ খুলতেছে, আমরা যে কলেজে যাব রাস্তাঘাটে কেউ নাই, সবাই স্কুল কলেজে যাওয়া আসা শুরু করেছে, জনজীবন সব স্বাভাবিক হচ্ছে। আমাদের স্টুডেন্টরা স্কুলে ফিরবে, কলেজে ফিরবে, ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় সে বিষয়েও ছাত্ররা নজর রাখবে।
ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর অপসারণ চেয়ে শিক্ষাঙ্গনে চলছে বিক্ষোভ প্রতিবাদ। বেইলি রোডে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান, সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। রিয়াজ, কি পরিস্থিতি ভিকারুন্নিসা নূন স্কুলে একটু জানাবেন আমাদের? বিক্ষোভকারীদের দাবি মূলত কি, বিস্তারিত জানতে পেরেছেন কি? তারা এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত দুটি দাবিতে এখানে বিক্ষোভ করছেন। অধ্যক্ষ সহ এবং আরেকজন শিক্ষক, মোট দুজন শিক্ষকের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছেন। তাদের প্রথম একটি অভিযোগ রয়েছে, যেটি অবশ্য গুরুতরই মনে হয়েছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী যখন আন্দোলন চলে তখন এই বেইলি রোডে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে এবং তখন ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মূল যে গেটটি রয়েছে সেই গেটে এসে আশ্রয়ের জন্য তারা ভিতর থেকে গেটটি খুলতে বলে। তখন তাদের অভিযোগ হচ্ছে অধ্যক্ষ সহ আরও কয়েকজন শিক্ষকের মদদে তারা তখন গেটটি খোলেননি, যার কারণে শিক্ষার্থীদের বিপদের সম্মুখীন হতে হয়েছে এবং তারা অনেকে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আটকও করেছে, পরবর্তী যদিও ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারা এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং তারা বলছেন যদি সেদিন অধ্যক্ষ যখন যদি সহায়তা করতেন তাহলে তো তাদেরকে এই ধরনের বড় ধরনের বিপদের মুখে পড়তে হতো না। দ্বিতীয় যে দাবিটি রয়েছে, সেই দ্বিতীয় যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটি হচ্ছে অধ্যক্ষ সহ আর যে শিক্ষক তারা মূলত এই যে স্কুল অ্যান্ড কলেজের যেসব অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন যে বার্ষিক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলোতে আগে নিয়ম ছিল যে স্কুল অ্যান্ড কলেজের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকে অর্থ সহায়তা করা হয়, কিন্তু তারা বলছেন যে পরিমাণ অর্থ সহায়তা করা হয় সেই পরিমাণ অর্থ থেকে তারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন। এই অর্থ আত্মসাতের ফলে তাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেগুলো মানসম্পন্ন হয় না এবং তাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, বিশেষ করে ক্লাব ভিত্তিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই কর্মকাণ্ডগুলোতে ভাটা পড়েছে এবং সেখানে এক্সট্রা কারিকুলাম যে কার্যক্রম সেইটিতে অনেকেই আগ্রহ হারাচ্ছে, বিশেষ করে নিয়মিত চর্চার কারণে, নিয়মিত চর্চার হওয়ার কারণে মূলত তারা আগ্রহ হারাচ্ছেন। তো এইসব নানা ধরনের দুর্নীতি এবং অনিয়মের যে অভিযোগ সেই অভিযোগে তারা মূলত আমরা এখন তাদের যে ব্যানার দেখতে পাচ্ছি সেখানে 3 জন শিক্ষিকা রয়েছেন যাদের তারা পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে এই পদত্যাগ না হওয়া তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে। ধন্যবাদ আপনাকে রিয়াজ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সারা দেশে 5 শতাধিক থানা সচল হলেও সীমিত পরিসরে চলছে কার্যক্রম। প্রতিটি থানার নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। নিজ নিজ কর্মস্থলে এরই মধ্যে যোগ দিয়েছেন বেশিরভাগ পুলিশ সদস্য। পুলিশ সদর দফতর বলছে সাধারণ ডায়েরি এবং মামলা ছাড়া অন্য কোনো কার্যক্রম শুরু হয়নি। অনেক জায়গায় থানাসহ পুলিশি নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত, সেগুলো দ্রুত মেরামত শেষে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। সারা দেশে 639টি থানা রয়েছে। ময়মনসিংহে কোনো থানা বা পুলিশ সদস্যের ওপর হামলা হয়নি, তবে চলমান পরিস্থিতিতে পুলিশিং কার্যক্রম না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, রাত জেগে পাহারা আর শিক্ষার্থীদের ট্রাফিক কন্ট্রোল কতদিন আর চলবে? অজানা আতঙ্কে আর গুজবের নগরীতে রাত জেগে পাহারা দিচ্ছেন নগরবাসী। ওদিকে ট্রাফিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কমলমতি শিক্ষার্থীরা। কিন্তু এভাবে কতদিন? আমাদের কার্য ব্যবস্থাগুলো তো স্বাভাবিক করা আমাদের পক্ষে কঠিন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। সো আমরা চাই যে পুলিশ বাহিনী অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক। পুলিশের ভূমিকা এখানে কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। এখন আসলে কোনো দল মত নির্বিশেষে আমাদের দেশকে ঠিক করার জন্য এগিয়ে আসতে হবে। সুধীজন ও আন্দোলনের সমন্বয়করা বলছেন জনগণের প্রয়োজনে পুলিশকে দ্রুত কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে হবে, এজন্য সর্বাত্মক সহযোগিতা করছে তারা। আমরা বলেছি যে আপনাদের এই মুহূর্তে আর ভয়ের কোনো কারণ নেই, আপনাদের সবগুলো উইংস চালু করেন এবং অতি দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। পুলিশের কর্মকাণ্ডের কারণে তাদের বিরুদ্ধে আসলে কিছু ক্ষোভ মানুষের তৈরি হয়েছে। আমার ধারণা ইতিমধ্যে বিভিন্ন মহলের সোচ্চার ভূমিকার কারণে সেই ক্ষোভ অনেকাংশে কমেছে। সরকার পদত্যাগের পর ময়মনসিংহ জেলায় পুলিশের উপর কিংবা থানায় কোনো হামলা হয়নি। আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা ধারণ করেছি। এখানে ময়মনসিংহে কোনো পর্যায়ের কোনো ছাত্র বা সাধারণ আন্দোলনকারীদের উপরে আমরা একটি লাঠি কখনো আমরা প্রয়োগ করিনি।
এবং যার ফলশ্রুতিতে আমাদের ময়মনসিংহের 14টি থানা, আমাদের পুলিশ লাইন্স, বিভিন্ন ফাঁড়ি, আমাদের পুলিশ সুপারের কার্যালয় সহ বিভিন্ন অফিসে ওই সামান্য কিছু ঢিল ছোড়া বা এই জাতীয় ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। আমার একটি থানায় কোনো আগুন ধরেনি, আমার একজন পুলিশ সদস্যও কোনোভাবে হতাহতের শিকার হননি। আমরা খুব নিরাপদে আমাদের সব পুলিশ সদস্যকে আমরা সেফলি আমাদের যার ইউনিটে নিয়ে আসতে পেরেছি। চলমান পরিস্থিতিতে কর্মবিরতিতে আছেন পুলিশ সদস্যরা। এই সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ বলছেন কর্মকর্তারা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বৃষ্টিতে ফের ডুবেছে বন্দর নগরী। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে, আর এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ সহ নিচু এলাকাগুলো। বাসাবাড়ি, দোকানপাটেও ঢুকে পড়েছে পানি, আর সড়ক হচ্ছে হাঁটু পানির নিচে। এতে করে বেশ ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে কাজে বেরিয়ে বিপাকে পড়েছেন তারা। দেখা দিয়েছে যানবাহন সংকটও। পাশাপাশি শিক্ষার্থীরাও বেশ দুর্ভোগে পড়েছেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সবাই। আমাদের ভোগান্তিটা এটাই, এখানের মধ্যে একটু থেকে একটু বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়। এমন এলাকায় বাস করি যেখানে মানে আসাই যায় না। আমাদের কলেজ আমরা অনেক দূরে, তো এই হিসাবে আমাদেরকে এখানে আসতে যাইতে বেশি পানি উঠে যায়। আমাদের এলাকাতে অনেক পানি উঠে, তো এটা নিয়ে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। ভাষায় বলা যাবে না। আমি এই রাস্তা দিয়ে আসার কথা ছিল, এই রাস্তা দিয়ে আসতে না পেরে অনেক দূর ঘুরে আসছি। আর রিক্সা 20 টাকার ভাড়া 50 টাকা দিয়ে আসছি।